বন্ধুরা, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকের দিনে যেহেতু আমার গোপু সোনার জন্মদিন, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। মন থেকে তো খুব খুব ভালো আছি। আপাতত সকাল থেকে অনেক কাজ হয়েছে, তার ফলে শরীরটা কিন্তু একটু ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু মন আমার একদম চাঙ্গা। যেহেতু মেয়ের জন্মদিনটাও আমি ঠিকঠাক এই শরীরে আয়োজন করতে পেরেছি, যখন আমার ছেলের জন্মদিনটাও সেইভাবে আমি আয়োজন করে নিতে পারবো। আর আমার ছেলে তো জানেই আমি কতটা ভালো বা কতটা মন্দ শরীর নিয়ে চলছি। তো আজকের দিনে আমি গোপু সোনার নতুন বস্ত্র পরিধান, স্নান পর্ব, ভোগ নিবেদন সবটাই যেভাবে করে থাকি প্রত্যেক বছর, সেইভাবেই আজকেরও আমি চেষ্টা করব সেইভাবেই করা। আর তোমরা সবাই দেখতে থাকো, পাশে থেকো। তোমরা তো সবাই জানো উৎসাহ ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। আজ অবশ্য কোনো পেপারের ওপর না, একটা প্লাইয়ের ওপর কালার করছে। এই দিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জায়গাটা একদম আমার গোছানো হয়ে গেছে। এবার একেবারে ঝটপট পূজায় বসবো। একটু করে ঠাকুরের কাজ করছি আর একবার করে উকি দিচ্ছি উৎসার কালারটা কত দূর হলো। আজ কিন্তু এইটা ও আমার জন্য বানাচ্ছে, আর সেটা বুঝতেই পারবে কেন বানাচ্ছে। আর আমার গোপু সোনা নতুন জামা পরবে না, সে কি হয়? গতকাল যা বৃষ্টি হয়েছে বলার মতো না। দূরের মার্কেটে আর যেতে পারিনি। পাশের ভিআইপি বাজার থেকে গোপু সোনার জন্য কিছু জিনিস কিনে এনেছি, নাহলে ও বেচারি যে কষ্ট পাবে। তো দুখানা জামা, একটা কটনের জামা আর একটা এমনি জামা, আর তার সাথে দুটো প্যান্টু আর একটা লম্বা গোপালের জন্য, আমার গোপু সোনার জন্য একটু চুল এনেছি। এখন দেখি সবাই কি সুন্দর লম্বা লম্বা গোপু সোনাকে চুল পরায়, বেশ সুন্দর লাগে দেখতে। তাই একটা লম্বা গোপু সোনার জন্য চুল, আর এই জামার ম্যাচিং করে একটা হার, একটা মুকুট, দুটো চুড়ি, একটা বাঁশি আর একটা ময়ূরের ছোট পালক ওই মুকুটের ওপর লাগাবার জন্যে। এদিকে উৎসাহ এই প্লাইয়ের ওপর কালার করাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানিও। ভেবেছিলাম এবছর গোপু সোনার স্নানের জন্যে একটা পেতলের পাত্র কিনবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যেহেতু বললাম গতকাল সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, এবং তার আগে গৌতম এতটাই ব্যস্ত ছিল, গৌতম টাইম দিতে পারেনি। রবিবার ছাড়া ওর আবার টাইম হয় না। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন, কর্পূর, তুলসী পাতা দিয়ে গোপু সোনাকে স্নান অভিষেক করিয়ে নিলাম। ওর মুখ দেখেই দেখো বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু স্নান করে ও কিন্তু বেশ খুশি। স্নান করি একেবারে নতুন বস্ত্র পরিয়ে দিলাম, আর শৃঙ্গার করালাম না। দুপুরে ভোগ নিবেদন করার পর একটু শৃঙ্গার করিয়ে দিতে হবে। ওর অনেক দিন আগে চোখ টোক আঁকা ছিল, সেগুলো প্রায় মুছেই গেছে, সেগুলো একটু সুন্দর করে এঁকে দিতে হবে। আর বাবার পছন্দ করা জামাটা পরে আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলো না। জামাটা যদি একটু বড় হতো খুব ভালো হতো, জামাটা একটু ছোট হয়েছে, তার জন্য আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু কালারটা খুবই সুন্দর। এই কালারটা দেখে গৌতমের ভীষণ পছন্দ হয়েছিল, তাই বললো এই কালারটা নাও। আর এই কালারে বড় আর পেলামও না, তাই এটা বাধ্য হয়ে নিতে হলো। তার সাথে ম্যাচিং করা মুকুট, ম্যাচিং করা গলার হার। জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল দেখতে লাগতেই হবে। কি ঠিক বললাম তো? দুপুরের পর্ব মোটামুটি শেষ করতে পেরেছি, আর দুপুরের ভোগে দিয়ে দিয়েছি খেজুর, কারণ রাতে তো অনেক কিছু খেতে হবে, এখন তো একটু হালকা খাবার। খাওয়া দাবার পর্ব শেষ করে গোপু সোনা ওর বোনের কাছে শৃঙ্গার করতে বসে পড়েছে। এই কাজগুলো আগে আমি করতাম, কিন্তু উৎসাহ বড় হয়ে যাওয়ার পর থেকে গত 2 বছর ধরে এইগুলো উৎসাহ করতে ভীষণ পছন্দ করে। আর কি সুন্দর করে ওর গোপু দাদা শৃঙ্গার করেছে দেখো। আর এই শৃঙ্গার করার পর আমার গোপু সোনার এই রূপ যেন চোখ ফেরানো যাচ্ছে না। গোপু সোনার ভোগের জোগাড় করতে করতে তোমাদের একটা গল্প শোনাই। আমার অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছে, এবং বিয়ের পর আমি একটা স্কুলে চাকরি পেয়ে যাই। যেহেতু অল্প বয়স, তার মধ্যে একটা চাকরি পেয়েছিলাম, তাই ওই কম বয়সে আর চাইনি কনসিভ করতে। তো ভেবেছিলাম যে কিছুদিন চাকরি বাকরি করে নিয়ে একটু বয়সটা হলে তারপর কনসিভ করব। তো সেটা আমার শাশুড়িও সম্মত জানায়, আমার হাজব্যান্ডও সম্মত জানায়। বিয়ে 6 বছরের পর যখন আমি কনসিভ করতে চাই, তখন আর কিছুতেই কনসিভ হয় না। তারপরে শুরু হয়ে যায় এ ডাক্তার ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, নানা রকম টেস্ট। শুধু আমার না, গৌতমেরও টেস্ট করতে হয়। দেখলে তো তোমাদের গৌতমদা চলে এসেছে অফিস থেকে এসে, নারকেল কোড়াচ্ছে। তো যেটা বলছিলাম, নানা রকম টেস্ট রিপোর্ট সব কিন্তু নর্মাল, কিন্তু তা সত্ত্বেও কনসিভ কিছুতেই হচ্ছিল না। তারপর তো আমার কান্নাকাটি শুরু, মানে সে বলার মতো না, পাগলামি শুরু করে দিয়েছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তখন যেন নিজেকেই অপরাধী মনে হচ্ছিলো যে কেন প্রথমেই কনসিভ করলাম না, কেন চাকরিটাকে বেশি ইম্পর্টেন্স দিলাম। সেই সময় আমার মাও তারাপীঠ গেছিলেন মা তারাকে পূজা দিতে।
তো তারাপীঠ থেকে আমার জন্য এই গোপুসোনাকে নিয়ে আসে এবং তারাপীঠে মানসিক করে আসে যে আমার যদি ছেলে মেয়ে যাই হোক তাকে নিয়ে পূজা দিয়ে আসবে এবং ঘন্টা সমেত একটা মানসিক, যে বাচ্চা কাচ্চা হলে ঘন্টা বেঁধে দিয়ে আসবে মায়ের মন্দিরে। তোমরা তো লক্ষ্য করবে মা তারার মন্দিরে প্রচুর ঘন্টা বাঁধা থাকে, সব মানসিকের ঘন্টা। এখনও মনে আছে নভেম্বর মাসের কার্তিক পূজার দিন আমি গোপুসোনাকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করে বসাই এবং বিশ্বাস করবে না ডিসেম্বরে আমি কনসিভ করি। তো এই কার্তিক ঠাকুর নিয়েও একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা নয় অন্য একদিন শোনাবো। এখানে দেখো তোমাদের দাদাভাই নারকেল নাড়ু বানাচ্ছিল, কিন্তু এত বড় বড় নারকেলের নাড়ু বানিয়েছিল সে বলার মতো না। শেষে আমাকে আবার বসে সে নারকেল নাড়ুগুলো বানাতে হয়েছিল। হয়তো তোমরা বুঝতে পারলে কেন উৎসাহ গোপুসোনাকে দাদা বলে, কারণ উৎসাহ আসার আগে প্রায় 1 বছর আগে গোপুসোনা আমাদের জীবনে চলে এসেছিল। আর বাবা মার না বড় সন্তানের প্রতি টানটা বরাবরই একটু আলাদা হয়। আমি আর গৌতম তো একদম মন থেকে মানি গোপুসোনার জন্যই উৎসাহ আমাদের জীবনে এসেছে। আর উৎসাহকে পাওয়ার পর থেকে আমাদের জীবনটা একদম পাল্টে গেছে। উৎসাহের জন্য আমরা একটা নতুন পরিচয় পেয়েছি, আমরা বাবা মা হতে পেরেছি, এটা ভেবেই ভীষণ ভালো লাগে। যে মা আমার গোপুসোনার জন্য গুজিয়া আর তালের বড়া করে পাঠিয়েছে। তালের বড়া যেহেতু আমি করতে পারি না, তা মা খুব সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এদিকে তোমাদের গৌতমদা ভোগের লুচি বানাচ্ছে আর আমি রেডি হয়ে চলে গেছি ঠাকুরের দিকটায়, কারণ এই দিকটা আবার গুছিয়ে না নিলে রাতে পূজা দিতে দিতে অনেকটাই রাত হয়ে যাবে। আবার 12টার সময় যেহেতু পূজায় বসবো তাই তাড়াহুড়ো করছি। ভেবেছিলাম উৎসাহ একটু থাকলে হাতে হাতে জোগাড় করবে, সে বাবু চলে গেছে দিদার বাড়িতে। যেহেতু দিদার বাড়িতেও পূজা হচ্ছে, সে বাবুর মন কিছুতেই তো এমনিতেই ঘরে থাকে না, তার মধ্যে দিদার বাড়িতে পূজা হচ্ছে, সে দৌড় লাগিয়েছে। ও যদি থাকতো একটু হাতে হাতে কাজ করে দিত, কারণ উঠা বসা করতে আমার খুব কষ্ট হচ্ছে, পেটে ভীষণ যন্ত্রণা করছে। একা যেহেতু ছোটো, আমার বাড়িতে গোপুসোনা বছরে একটা দিনই দোল খায়, এই জন্মাষ্টমীর দিনই দোলনা বের করি। আর দোলনাটা খুব সুন্দর করে জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর উৎসাহ যেটা বানিয়েছে, কেন বানিয়েছে এবার বুঝতে পারছো তো? এইটাতে গোপুসোনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে আর ফটোগুলো ভালো আসে। তোমরা যারা প্রথম থেকেই আমার ইউটিউব চ্যানেলের সাথে আছো তারা হয়তো জানবে যে আগে কিন্তু আমি বাড়িতে জন্মাষ্টমী পূজা করতাম না। এই লাস্ট ইয়ারেই আমি প্রথম বাড়িতে জন্মাষ্টমী করি, এই নিয়ে 2nd বছর। নাহলে আগে আমি আমার গোপুসোনাকে নিয়ে মায়ের বাড়ি চলে যেতাম। মায়েরও গোপাল রয়েছে, দুটো গোপালের একসাথেই পূজা হতো। তখন মা একা একা ছিল, ভাইয়ের বিয়ে হয়নি, মা একা সবটা করতে পারতো না, তো আমরা মা আমি দুজনে মিলে হাতাহাতি জোগাড় করে সবটা করতাম এবং দুটো গোপালের একসাথেই পূজা হতো। তো গত বছর আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি গত বছর যেতে পাইনি মার বাড়িতে, আর গত বছর প্রথম আমি বাড়িতে পূজা করি। এর জন্য দেখবে আমার গোপালের বাসনপত্র বেশি নেই, বেশিরভাগই বাসন আমি ভেলোর থেকে কিনে এনেছি, ভেলোরে ট্রিটমেন্ট যখন করতে গেছিলাম। আর এবছর গৌতম আমাকে একটা কড়া কিনে দিয়েছে, যেটা দিয়ে আমি দেখছিলে যে ভোগ রান্না করছিলাম, এই 2 দিন আগেই কড়াটা আমাকে কিনে দিয়েছে। তো মায়ের সাথে যখন মায়ের বাড়িতে করতাম ওটা বেশি ভালো ছিল, জানো তো। মায়ের সাথে গল্প করতে করতে কতটা কাজ কখন যে হয়ে যেত, অত কাজ মাথায় আসতো না। কিন্তু এখানে একা একা ভীষণ বোর লাগছে, তার মধ্যে সবটা যেন অগোছালো হয়ে যায়। মা বলে বলে দিত, সুন্দরভাবে গুছিয়ে নিতাম। এখানে একা তো ভয় লাগে যে ঠিকঠাক করতে পারছি তো, ঠিকঠাক হচ্ছে তো, আর ঠিকঠাক গোছাতে পারছি তো, কোনোটা আবার প্রবলেম হচ্ছে না তো, বাবা কিছু মানে আমি এইসব ব্যাপারে খুব ঠাকুরের জিনিস নিয়ে একটু নিষ্ঠার সাথে কাজ করতে পছন্দ করি। খুব ভয় লাগে যে উল্টোপাল্টা হলে ঠাকুর যদি পাপ দেয়। এমনি তো যা অবস্থা, কপালের যা দশা, তার জন্য আমার খুব ভয় লাগে। তো সে যাই হোক, আর এখন ঘরে করছি যখন, আর এই বছর আর মায়ের কাছে তাই গেলাম না, টুকটুক করে বাসন কিনে নিয়েছি। আর মায়ের বাড়িতে 3 তলার ওপর তো ওই সিঁড়ি দিয়ে 10 বার নামা ওঠা আমার তো এখন আর সম্ভবও হবে না। তাও তো এখানে করতে করতে একবার মানে চেয়ারে বসছি, একবার গিয়ে খাটে বসছি। তো মায়ের বাড়িতে ওপরে কোনো ব্যবস্থাও নেই, সেই অনুযায়ী আর কি করা যাবে, এখানেই করে নিচ্ছি। কিন্তু ওইখানে খুব মজা হতো, দুটো গোপাল একসাথে তো বেশ ভালোও লাগতো। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো। তো এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছি, সব 5-6 রকমের ভাজা, লুচি, সিমুই, এদিকে নিমকি, সুজি, তারপর মালপোয়া, যতটা পেরেছি আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে সেইটুকুই করে দিয়েছি এইটুকু টাইমের মধ্যে। আর আমি ঠাকুরমশাইকে ডাকিনি, নিজে থেকেই করি। নিজের সন্তানকে নিজে গুছিয়ে দেওয়াটাই আমার মনে হয় অনেকটাই ভালো, তার জন্য নিজেই করলাম। আর ঠাকুরমশাই কোথায় পাবো,
কলকাতায় ঠাকুরমশাই পেতে ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, মানে আর সে হলেও সেই পায়ে ধরাধরি ব্যাপার, যেটা আমার দ্বারা একদমই হয় না। তো নিজে যতটা পারি সেইটুকুই ভক্তি সহকারে সেইভাবেই ভোগ নিবেদন করলাম এবং সেইভাবে আরতি বরণ করে নিলাম। এখনও পর্যন্ত সবটাই ঠিকঠাক রয়েছে, আর যেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র গৌতমের জন্য। সবটাইও হাতের কাছে জোগাড় করে দিয়েছিল বলে আমি এতটা আয়োজন করতে পেরেছি। সকাল থেকে ওর মনের মধ্যে একটা ভয় চলছে, যেটা আমাকে না বলুক আমি বুঝতে পারছি। ও ভাবছে এত কাজকর্মের পর আগামীকাল আমার শারীরিক পরিস্থিতিটা কী থাকতে পারে, তাই ভেবে ও ভীষণ চিন্তায় রয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে সৌভিক রাজা এসেছে প্রসাদ খেতে, আরও সবাই আস্তে আস্তে আসবে। আর এই প্রসাদগুলো প্লেটে প্লেটে রেডি করছি, পাড়ায় একটু সবাইকে দেবো। 11:15 বাজে। একটু নিশ্চিন্ত হয়ে বসেছি। পেট, ঘাড়, পিঠ সব যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, কিন্তু কি করব, মেয়ের জন্মদিনটা যদি পালন করতে পারি, ছেলে কেন বাদ যায়? তো ছেলের জন্মদিনটা তো করতে হবে, নাহলে ছেলে কষ্ট পাবে। অবশ্য মেয়ের জন্মদিনে কিন্তু আমি এতটা কষ্ট করিনি, ছেলের জন্মদিনে নিজের হাতে সব কিছু করেছি। আর সবথেকে বড় কথা, সকাল থেকে আমি উপোস। তাও তো মেয়ের জন্মদিনে মানে মেয়েকে আশীর্বাদ করার পর খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো ফোনটাও বেঁকে যাচ্ছে, স্ট্যান্ডটার এমন অবস্থা। আবার রাত 12টার সময় আমাকে আবার রাত 12টা মানে আর প্রায় 45 মিনিট পর আবার পূজায় বসতে হবে। 12টার সময় আবার আমি গোপুসোনাকে স্নান করাবো, আবার ভোগ নিবেদন করব, নতুন বস্ত্র পরাবো, আবার একটা মানে পূজার পর্ব চলবে। এবার সেটা কখন শেষ হবে জানি না, কটার সময় শুতে যাব। তো পূজা আমার 10টার মধ্যেই শেষ হয়ে গেছিলো। তারপর পাড়ার সবাইকে একটু প্রসাদ দিলাম, শাশুড়ি মাকে একটু প্রসাদ দিলাম। গৌতম এখন মায়ের বাড়িতে প্রসাদ নিয়ে গেছে, উৎসাহ দিদার বাড়িতে আছে, একেবারে গৌতম মেয়েকে নিয়ে ফিরবে। এখনও গৌতম আমি প্রসাদ খাইনি। এইগুলো এখন গোছাই একটু একটু করে। আর স্ট্যান্ডটা এত প্রবলেম করছে বলার মতো না। যদি শরীর সুস্থ থাকে এইটুকু কাজ কোনো ব্যাপারই না, কিন্তু আমার যা মানে শরীরের পরিস্থিতি, মানে এই পেট চেপে বসা ওঠা করতে করতে আরও নাভিটা ফুলে উঠেছে। ডাক্তার তো এমনি রেস্টে থাকতে বলেছিল, যেহেতু ইমিডিয়েটলি আমাকে ওটি করে নিতে বলেছিল, কিন্তু আমি ওটি করিনি। আমি ভেলোরে একবার চেক আপ করেই ভাবছি ভেলোর থেকে ওটি করাবো, সেহেতু মানে আরও প্রবলেম হয়ে গেছে। আর এর তো পেন হলে কোনো মেডিসিনও নেই, কষ্ট পেতে হয়। তো যাই হোক, আমার গোপুসোনা আশা করি সেই কষ্টটা আমাকে দেবে না, কারণ ওর জন্যেই আমি আজকে যতটুকু আয়োজন করেছি সবটাই ওর জন্যেই করা। আর আমি জানি ও সেইটুকু খুব খুশি মনেই স্বীকার করবে, কারণ মায়ের কষ্ট তো ছেলে বুঝবেই। যাই হোক, এবার একটু এগুলো গুছিয়ে নিয়ে আবার একটু গাছ পা ধুয়ে আর একটা জামা কাপড় পরে আবার পূজায় বসি। তো চলো দেখতে থাকো। আর কি বলবো, কতটা কি ভিডিও ঠিকমতো করতেই পারিনি। এক হাতে কাজ করে কি আর ভিডিও করা যায়? একবার দৌড়ে এইটা করছি, একবার এইদিকে করছি, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার এই ঘরে। তার মধ্যে তো মানে বসা ওঠাতে আমার তো সাংঘাতিক প্রবলেম। আগে তো তাও নর্মালি উঠতে বসতে পারতাম, এখন এই পেটের ব্যথার জন্যে আমাকে কিস্তিতে উঠতে হয়। 3 বার এদিক ওদিক ভর দিয়ে ব্যালেন্স দিয়ে উঠতে হয়। 3 কিস্তিতে আমি উঠে দাঁড়াই, 3 কিস্তিতে আমি বসি। যাই হোক, ইনস্টলমেন্ট। তো চলো দেখি এগুলো গুছিয়ে নিই, গৌতম আসলে একটু প্রসাদ খেতে দেবো। এটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, রাত 12টায় পূজায় বসবো। বৃষ্টি কমতেই রাহুল এসেছে প্রসাদ খেতে, তো রাহুলকে একটু গুছিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। জন্মাষ্টমী এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। আর রাত 12টার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। হরে কৃষ্ণ।